গুলি করতে করতে একদল মানুষ প্রায় 17-18 জন ওই ব্রিজের উপরে উঠতেছে। তাদের প্রত্যেকের মাথায় হেলমেট, পুলিশের প্যান্ট পরা, কিন্তু গায়ে স্যান্ডো গেঞ্জি পরা। আমার ওয়াইফ নিচে থেকে বলছে তাড়াতাড়ি নামো বলতেছিল। কোনো রকম নিচে নামালাম, নেমে আমার জাবিরের বাম হাতটা আমি ডান হাতে ধরলাম। মুহূর্তের মধ্যেই আমার ছেলে একটা চিৎকার, আমি দেখলাম যে তার পা দিয়ে রক্ত পড়তেছে, আর হাঁটতে পারছিল না। তখন তাকে আমি পাজো খুলে নিলাম। তখন কুয়েত মৈত্রী হাসপাতালে 6 নম্বর সেক্টরে তাকে নিয়ে গেলাম। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তখন আমি ওই ম্যাডামকে বললাম, ম্যাডাম ওর রক্ত কি বন্ধ হয়েছে? হ্যাঁ, আপনি টেনশন করেন, রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু আসলে রক্ত বন্ধ হয় নাই। তাদেরকে আইসিইউতে পাঠাই দিল। মানে প্রায় 1-1.5 ঘন্টার মতো প্রায় রক্তক্ষরণ হলো। এই রক্তক্ষরণে আমার ছেলেটা লাস্ট পর্যন্ত মারা গেল। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ জামাত করতেন না। আমিও ছাত্র জীবনে একসময় ছাত্র দলের সাথে কাজ করেছি। জাবিরের মা এই জামাতের উসিলায় আজকে সে সংসদ সদস্য। যদিও আমরা জামাতের সাথে সম্পৃক্ত না, কিন্তু এখন আমার জাবিরের মার কথা শুনে মনে হয় জামাতের সাথে কাজ করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এই জন্যে যে তারা নাকি সবাই খুব ভালো মানুষ। আমি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের বাবা। জাবির ইব্রাহিম আমার 3য় সন্তান ছিল, সবার ছোট ছিল সে। জাবির ইব্রাহিম যদিও 6 বছরের বাচ্চা, কিন্তু তার ভিতরে এই আন্দোলনের বিষয়টা, বিশেষ করে যখন জুলাই শুরু হলো 2024-এ, তখন তার ভিতরে আন্দোলনের বিষয়টা কাজ করতো এই জন্যই যে তার বড় বোন, মানে আমার বড় মেয়ে, আমার ভাতিজি, আমার ছোট ভাইয়ের মেয়ে, সেও বড়, তারা দুজনেই কলেজে পড়তো তখন। তো দুজনেই আন্দোলনে যেত। তারা একদম ফ্রম দ্য বিগিনিং তারা মাঠে যেত, রাস্তায় যেত। তার বন্ধুবান্ধব যারা আন্দোলনে জড়িত ছিল তাদের জন্য সে কোনো দিন তারা সিঙ্গারা নিয়ে যেত, কোনো দিন পানি নিয়ে যেত, এই খাবার দাবার এটা সেটা নিয়ে তাদেরকে হেল্প করতো আর কি। তো এই যে আন্দোলনে যেত, প্রতিদিন বাসায় এসে এই গল্পগুলো ওরা করতো। তো আমার তো ছোটো ছেলে 6 বছরের বাচ্চা, ওর বোনের সাথেই সে বড় হচ্ছিল। তো বোন যখন গল্পগুলো করতো, ওদের মন খারাপ করে কথাগুলো বলতো, তখন আমার ছেলে এগুলো শুনতো। তো একদিন মজার বিষয়, আমি তখন বসুন্ধরা আবাসিক এলাকার এখানে একটা কাজে গিয়েছিলাম, আমার অফিসের কাজে। ওইখানে একটা জায়গাতে ওয়ালের মধ্যে লেখা ছিল এরকম যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। আমি এটার ছবি নিয়ে আমার ছেলেকে বলছিলাম যে বাবা দেখো, তোমার নামে একটা স্লোগান। আমার ছেলের নাম জাবির ইব্রাহিম, তো যার কারণে এই স্লোগানটা খুব পছন্দ করতো। আরও অনেক স্লোগান সে টিভিতে, মোবাইলে শুনতো, কিন্তু দেখতাম অন্যান্যগুলোর সাথে এইটা সে একটু বেশি ঘরের মধ্যে ঘুরতো আর বলতো জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। তো ওর মা আবার মাঝে মাঝে ওকে বলতো, বাবা এটা তুমি বলো না, আশেপাশে মানুষ শুনলে তোমাকে তো বকা দিতে পারে, তুমি এটা বলো না। কিন্তু সে শুনতো না, সে বলতো। তো 5ই আগস্টের মানে 4 আগস্টের রাত্রে 12টার সময় আমি ওকে ধমক দিয়ে শুয়েছিলাম যে তুমি শুয়ে পড়ো, তুমি আর কিসের আন্দোলন, সে আন্দোলনে যাবে এরকম বলতেছিল যে বাবা আমি কিন্তু আন্দোলনে যাব। তো আমি তারা ধমক দিয়ে শুয়ে দিচ্ছি। পরের দিন সকালবেলা সে খুব তাড়াতাড়ি উঠে গেল। যেখানে সে 9টা-10টার আগে ঘুম থেকে ওঠে না, সেখানে ওই দিন খুব সকালে সে উঠে গেছে। উঠে আমি তখন পত্রিকা স্ক্রল করে কম্পিউটারে পত্রিকা দেখতেছিলাম। তখন মনে হয় 9টা কত যেন বাজে। তো ঘুম থেকে উঠেই, এটা 5 তারিখ সকালবেলা সে একটা হেলমেট, আমার ছোটো ভাইয়ের হেলমেট ছিল এরকম, হেলমেটটা মাথার মধ্যে দিয়ে বলতেছে বাবা আমার একটা ছবি নাও, আমি বড় হলে আর্মি অফিসার হব। তো আমি একটু অবাক হলাম, আমার মাউসটা একপাশে রেখে তার সাথে কথা বলতে চেষ্টা করলাম। বাবা তুমি বড় হলে আর্মি অফিসার হবো কেন বাবা হঠাৎ করে? দেখো না ভাইদেরকে কীভাবে মেরে ফেলছে পুলিশ, আমি বড় হয়ে পুলিশ গুলি করে মারবো। তো আমি একটু অবাক হলাম যে আন্দোলনের কথা শুনে প্রতিদিন, এই জন্য হয়তো সেরকম বলতেছে। যাই হোক, তাকে বুঝিয়ে টুঝিয়ে অন্য রুমে পাঠিয়ে দিলাম। আমি আমার পত্রিকা পড়ে বাজারে চলে গেলাম। বাজারে যখন চলে যাই, তখন বাজার করতে যাই, আরেক ফ্রেন্ডের বাসায় গেলাম, ওখানে কথা বলতেছি। হঠাৎ আমি প্রায় 12টার দিকে, 11:30টার দিকে ফোন দিলাম, তখন বাসায় কেউ নাই। তো আমি তো বাসায় ছিলাম না, ওরা সবাই, আমার ছোটো ভাই, আমরা যৌথ পরিবার আর কি, আমরা একসাথে বসবাস করি একটা বাড়িতে। তো আমার মা অসুস্থ, উনি হুইল চেয়ারে চলাফেরা করেন। তো বাকিরা যারা আছে, আমার ছোটো 2 ভাই, তাদের ওয়াইফ, তাদের বাচ্চারা, আমার বাচ্চারা, তারা সবাই মিলে, আমার ওয়াইফ সহ সবাই মিলে তারা রাজপথে নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমি যখন ফোন দিলাম, তারা বাসায় নাই। বললাম যে তোমরা একটু টিভিতে থাকো, টিভিতে দেখো, আজকে সম্ভবত হাসিনা পদত্যাগ করতে পারে। এ কথা বলার পরে তারা বলতেছে না আমরা তো বাইরে। কী বলো, তোমরা বাইরে চলে গেছো? হ্যাঁ। ঠিক আছে, আমি আবার ওইখানে আড্ডা দিয়ে বাসায় আসলাম। হঠাৎ আমার ওয়াইফ প্রায় 2টার দিকে আমাকে ফোন করে বলতেছে যে তুমি তো এইরকম আন্দোলন আর কখনো দেখো নাই, তুমি তো 71ও দেখো নাই, এসে দেখে যাও এখানে কী অবস্থা, কত মানুষ। তো আমার বাসা তো আপনার ওই যে উত্তরা জসিমউদ্দিনের এই পাশে, রেললাইনের এই পাশে। তো আমি ওর এই কথা শুনে আমাকে যখন ডাকলো, তো আমি গেলাম, যে আমার ছেলে মেয়েদেরকে খুঁজে, অনেক মানুষ তো, অনেক ভিড়, তো ওদেরকে খুঁজে বের করলাম। প্রচুর মানুষ ঢুকতেছে টঙ্গী, আমার তো বাসা ওই যে টঙ্গীর থেকে প্রচুর মানুষ ঢুকতেছে। তখন ওদেরকে খুঁজে বের করলাম। বের করে আমার এই ছোটো জাবিরকে একটা নির্মাণাধীন একটা লোহার ব্রিজ ছিল ওখানে, আপনার স্কলাস্টিকার এই পাশে, র্যাব 1-এর পাশে আর কি,
উত্তরা রেবনের পাশে। তো আমি তাকে নিয়ে উপরে উঠলাম, আমার বড় ছেলে আবদুল্লাহ তাকে উপরে উঠালাম, তারপর আমার ভাতিজার আমিন তাকে নিয়ে উপরে উঠালাম। ওঠায় ওখানে আমরা গল্প আড্ডা করতেছি, ছবি তুলতেছি, সেলফি করতেছি। হঠাৎ করে আমার ওয়াইফ নিচেই ছিল, ডাকতেছে যে দেখো ওর তো খিদা লাগছে, ওকে নিয়ে আসো। তো আমি বললাম বাবা চলো আমরা বাসায় দেখো, না আমি আন্দোলন দেখবো। এই যে হাজার হাজার মানুষ, সে উপর থেকে দেখতেছে এত মানুষ যাচ্ছে, সব গণভবনের দিকে যাচ্ছে, এটা সে উপভোগ করতেছে, উপর থেকে দেখতেছে, ভালো লাগতেছে তার। কিন্তু তার তো খিদা লাগছে, তার মনটা খারাপ। মা বলতেছে তো চলে আসো চলে আসো, সে যাবে না, সে আন্দোলন দেখবে। তো ঠিক আছে, আমরাও ওইভাবেই ছিলাম। হঠাৎ করে 4:32 বলতেছে এই জন্যে যে পরবর্তীতে দেখলাম ওর একটা ছবি নিয়েছিলাম আমি, যেটা তার মুষ্টিবদ্ধ এরকম একটা হাতের, খুব তেজস্বী একটা হাতের এরকম মুষ্টিবদ্ধ হাত, এটা হলো 4:32 এই ছবিটা। ওই সময় যখন ছবিটা তুললাম তার পরপরই দেখি যে ওই দিক থেকে গুলির আওয়াজ, এই আপনার উত্তর দিক থেকে, মানে পূর্ব থানার, উত্তরা যে পূর্ব থানা, যেটা পূর্ব থানাটার পাশ, ওই দিক থেকে গুলি করতে করতে একদল মানুষ প্রায় 17-18 জন ওই ব্রিজের উপরে উঠতেছে। তাদের প্রত্যেকের মাথায় হেলমেট, পুলিশের প্যান্ট পরা, কিন্তু গায়ে স্যান্ডো গেঞ্জি পরা। ওরা গুলি করতেছে এবং সাউন্ড গ্রেনেড করতেছিল। আমার ওয়াইফ নিচে থেকে বলছে তাড়াতাড়ি নামো বলতেছিল। আমি এই দৃশ্য দেখে আমিও হতবিহ্বল। হাজার হাজার মানুষ চতুর্দিকে দিক বিদিক ছোটাছুটি করতেছে। আমি নিচে ওদেরকে কোনো রকম নিচে নামালাম, নেমে আমার জাবিরের বাম হাতটা আমি ডান হাতে ধরলাম, ধরে ওকে নিয়ে দৌড়াতে আমি পূর্ব দিকে যাচ্ছিলাম। পূর্ব দিকে আমার বাসা, রেল লাইনের ওই পাশে, আমি বাসার দিকে দৌড়াচ্ছি। যখন দৌড়ায় আমি প্রায় এপিবিএন, আর্ম পুলিশ ব্যাটালিয়নের গেট বরাবর যখন আসলাম, তখন দিয়েছে খুব কাছ থেকে আবার গুলির শব্দ শুনতেছি। পিছনে তাকালাম, আমার ওয়াইফও দাঁড়ায় গেল। আমি বললাম তাড়াতাড়ি আসো। তো ও একটু এদিক সেদিক তাকাচ্ছে, কী ব্যাপার, এখানেও গুলির আওয়াজ। তো সত্যি সত্যি গুলির আওয়াজ, মানে মুহূর্তের মধ্যেই আমার ছেলে একটা চিৎকার করে উঠছে পরে আমি দেখলাম যে তার পা দিয়ে রক্ত পড়তেছে। তখন আমি ভাবলাম যে হয়তো রাবার বুলেট। তাকে নিয়ে আরেকটু সামনে আগানোর চেষ্টা করলাম, কিন্তু সে আর হাঁটতে পারছিল না। তখন তাকে আমি পাজকুলি নিয়ে দৌড়ে যাচ্ছে। আমার তো ছেলে ভাতিজা তারা পিছনেই ছিল। আমি ওরে নিয়ে একটু দৌড়ে সামনে গিয়ে বামে ঘুরে আমি তখন কুয়েতমূত্রী হাসপাতালে 6 নম্বর সেক্টরে তাকে নিয়ে গেলাম। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তো ওখানে যখন ইমার্জেন্সিতে তাকে নেওয়া হলো, তারা ব্যান্ডেজ করলো, মুখে মাস্ক লাগালো, চেষ্টা করতেছে রক্ত থামানোর জন্য। তখন আমি ওই ম্যাডামকে বললাম, ম্যাডাম ওর রক্ত কি বন্ধ হয়েছে? হ্যাঁ, আপনি টেনশন করেন, রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু আসলে রক্ত বন্ধ হয় নাই। তার যে সাবঅর্ডিনেট যে ডক্টর ছিল, ডক্টরকে সে বলছে স্যার কী করবো, রক্ত তো বন্ধ হচ্ছে না। কিন্তু এটা আমি কানে শুনতে পাইলাম। তখন আমি তাকে বললাম, দেখেন আমার ছেলের ও পজিটিভ রক্ত, আপনি দেখেন কারোর কাছে রক্ত আছে কিনা। রক্ত বেশ কয়েকটা ছেলে পেলে তো ওই মুহূর্তে দাঁড়িয়ে গেল যে আঙ্কেল আমাদের ও পজিটিভ, কোনো সমস্যা নেই, রক্ত দিব। কিন্তু ওইখানে ওই হসপিটালে আপনার রক্ত ট্রান্সফারের কোনো ব্যবস্থা ছিল না, এবং বাচ্চাদের আইসিইউ ছিল না। কিন্তু তারা তাৎক্ষণিক আমার ছেলেকে আইসিইউতে পাঠিয়ে দিল। কিন্তু আইসিইউতে তো আমার ছেলে, মানে এই রক্তক্ষরণ, মানে প্রায় 1.5 ঘন্টার মতো প্রায় রক্তক্ষরণ হলো। এই রক্তক্ষরণেই আমার ছেলেটা লাস্ট পর্যন্ত মারা গেল। আমরা যারা শহীদ পরিবার, আমার মনে হয় সবারই একটা হতাশা কাজ করে এই জন্যে যে প্রায় 2টা বছর হতে চললো আমরা এই হত্যাকাণ্ডের একটা বিচারও এখন পর্যন্ত দৃশ্যমান আমরা দেখি নাই। রায় হয়েছে এই যে গত ইনুর, এটা নিয়ে 6ষ্ঠ রায় হয়েছে, ঠিক আছে। হাসিনারও রায় হয়েছে, ঠিক আছে। কিন্তু রায় হলে কি হবে, এটা কার্যকর কখন হবে আমরা জানি না। এবং বিচার এত ধীরগতি, আপনারা হয়তো জেনে থাকবেন জাবিরের মা এই জামাতের উসিলায় আজকে সে সংসদ সদস্য, কিন্তু সে সংসদেও বলেছে যে বিচারগুলো ধীরগতি হচ্ছে। আমিও প্রায় সময় চেষ্টা করি বলার জন্য, বিভিন্ন ফোরামে আমি কথা বলার চেষ্টা করি যে আমরা বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়া করিয়েছি, কিন্তু বিচার তো ধীরগতিতে হচ্ছে। ট্রাইব্যুনাল তার মতো করে চেষ্টা করছে, কিন্তু আমরা মানে আশাহত আর কি, বিচার আমরা আদৌ পাবো কিনা জানি না। সদিচ্ছা, এটা হলো সরকারের সদিচ্ছা। যদি সরকার ইচ্ছা করে যে না আমরা জুলাইয়ের বিচার করব, খুব তাৎক্ষণিক করব, যেমন দেখেন রামিসার এটা কিন্তু খুব দ্রুতই হইল, এবং আন্দোলনের মুখে এটা দ্রুত করতে বাধ্য করলো। তো ওইটা যদি দ্রুত হয়, তো জুলাইটা কেন দ্রুত হবে না? জুলাই তো আজকে প্রায় 2 বছর হয়ে গেছে, এবং এগুলোর এত তথ্য প্রমাণ এত বেশি তাজা, এটার তো মানে ধীরগতি হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু কোথায় যেন আমার কাছে মনে হয় কেন যেন পিছুটান আছে, কারো কোনো পিছুটান আছে এরকম। আবার এই আওয়ামী লীগের তারাও বিভিন্ন জায়গা থেকে হয়তো তাদেরকে কি পিছন থেকে টানতেছে নাকি বুঝতেছি না, একটা রশি মনে হয় পিছন থেকে টান দেয়। আমরা আসলে খুবই আশাহত, মানে যে এইগুলো কেন এত দেরি হচ্ছে। তবে তো তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করছিল, যে ইউনূস সাহেবের সরকার কথা বলতেছি, তারাও 1.5 বছর চেষ্টা করছে। ওইখানেও দেখলাম যে তাদেরকে কে যেন পিছন দিকে টানতেছিল। এই কারণেই হয়তো দেরি হচ্ছে, এবং এটার যে কোথায় ষড়যন্ত্র হচ্ছে আসলে আমরা তো আর সাধারণ মানুষ বুঝতে পারি না। কার্যক্রম খুবই তাদের অবস্থা নাজুক অবস্থা।
তাদের ফান্ডে কোনো টাকা নাই, তাদের ছেলেপেলেদের বেতন ঠিকভাবে দিতে পারছে না। যিনি এখন আকবর সাহেব যেটার সিইও হিসেবে আছেন, উনি একজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত। উনি ওনার দায়িত্ব করতেছেন, ঠিকভাবে কাজ করতেছেন, কিন্তু ওনার মধ্যে আমি হতাশ দেখলাম যে আসলে এটাকে ডক্টর ইউনূস যেভাবে এটার প্রতিষ্ঠা করে গেছে, এটার যদি বর্তমান সরকার যদি হাল না ধরে তাহলে এটা বিলীন হয়ে যেতে পারে। তো আমরা চাই না এটা বিলীন হয়ে যাক, জুলাইকে ধারণ করে তারা, এবং জুলাইকে বাঁচায় রাখতে হলে জুলাই ফাউন্ডেশনটাকে জিয়ে রাখতে হবে। সেই স্পিড কেন মানে থাকার কথা না তো। কারণ আপনি খেয়াল করে দেখেন যে গ্রাফিতিগুলো আছে, বাচ্চারা গ্রাফিতিগুলো করছে, গ্রাফিতিগুলো মুছে ফেলছে। তারপরে আপনার ওই যে বললাম যে সরকারের সদিচ্ছা, জুলাইকে আসলে ধারণ করতে হবে। বিএনপির কিন্তু অনেকে, যেমন স্পিকার, দুজন স্পিকারই কিন্তু জুলাইকে ধারণ করে। আইনমন্ত্রীর কথাও শুনে মনে হয় যে উনি জুলাইকে ধারণ করেন। অনেকেই আছেন তারা জুলাইকে ধারণ করেন। এই যে কালকে পিন্টু সাহেবের কথা শুনছিলাম, সালাম পিন্টু, উনি তো বলছেই যে আমি 17টা বছর যাবৎ জেলে ছিলাম। তারপরে জামাতের বেশ কয়েকজন তারা জেলে ছিল, বাবর সাহেব জেলে ছিল। তারা কিন্তু উপলব্ধি করে যে আজকে এই জুলাই, এই 5ই আগস্ট না হলে আজকে আমরা মুক্তি পেতাম না, আমাদের ফাঁসি হয়ে যেতে পারতো। তো এটা আসলে যারা অনুধাবন করে তাদের কাছ থেকে আসতে হবে যে না, জুলাইটাকে বাঁচিয়ে রাখতে হবে, জুলাইকে আমরা ধারণ করি, কোনোভাবেই আমরা জুলাইকে আমরা মানে কি বলবো, মানে জুলাইকে আমরা কোনোভাবে হারিয়ে দিতে পারি না। এটা ওইখান থেকে যদি হইতো, যারা এমপি হিসেবে এখন আছেন, সরকার দলীয় এমপি আছেন, তাদেরকে ধারণ করে এটাকে তারা আসলে ওইভাবে আসতে হবে যে না, জুলাইকে আমরা মরে যেতে দিব না। এইভাবে হলে তারা, বিরোধী দল আর কত বলবে? বিরোধী দলের যা বলার তারা তো বলে, বিরোধী দলের একদম ইচ অ্যান্ড এভরিওয়ান তারা ধারণ করে এটাকে। সরকারি দলের তো 2-1 তো আছেই তারা জুলাইকে অস্বীকার করে। অনেকেরই বক্তব্য আপনারা শুনলেই বুঝবেন, অনেকে আছে জুলাইকে তারা অস্বীকার করে। যেমন আপনি পার্থ সাহেবের কথা দেখেন, একসময় সে জুলাইকে ধারণ করতে মনে হইতো, কিন্তু এখন তার কথা কি খেয়াল করে দেখেন সে কীভাবে তুচ্ছ তাচ্ছল্যভাবে কথা বলে সংসদে। এই জুলাই নিয়ে তার প্রথম একরকম বক্তব্য ছিল, এখন তার বক্তব্য আরেক রকম। তো এইগুলো আসলে ধারণ করতে হবে এই জন্যে যে জুলাই তো সত্যিকার অর্থে জুলাই যদি না আসতো আমাদের এই সার্বভৌমত্ব হারিয়ে যেত। 71-এর যারা মুক্তিযুদ্ধ করেছে তারা একটা রাষ্ট্র দিয়েছে, একটা রাষ্ট্র গঠন করার সুযোগ দিয়েছে, বা একটা দেশ এনে দিয়েছে। কিন্তু যেইভাবে গত 55 বছরে যেইভাবে সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হচ্ছিল, এটা তো 24-এর আন্দোলনের কারণেই হয়েছে। আজকে 24-এর এই ছেলেপেলেরা যদি জীবন না দিত, তার সার্বভৌমত্ব তো বিলীন হয়ে যেত। শেখ হাসিনা তো দেশ বিক্রি করে ফেলছিল। তো সেই দিক থেকে বলবো 24 আরেকটা স্বাধীনতার ডাক। তো এই জন্যই আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি। মানে আপনি খেয়াল করে দেখবেন, আমাদের যারা এদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নয়, বিজিবি বলেন আর বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, অনেকের ভিতরেই কিন্তু দেশপ্রেম আছে। আসলে এই দেশপ্রেম থেকে এটা আসে। যারা সীমান্তে যারা পাহারা দিচ্ছে তাদের ভিতরে দেশপ্রেম যথেষ্ট আছে। তাদের মনোবলটা ভেঙে দিচ্ছে তো আসলে সত্যিকার অর্থে এই যে 57 জন অফিসার মেরে ফেলছে, বিডিআর বিদ্রোহ বলতে যে তারা যেটা বলে, এবং বিডিআর যে হত্যাকাণ্ডটা করেছে, শেখ হাসিনা এসেই 2-2.5 মাসের ভিতরে এই যে বিডিআর হত্যাকাণ্ডটা করলো, এটা দিয়ে তো দেশের মানে বিডিআরের কোমর ভেঙে দিচ্ছে তারা, এই হাসিনা সরকার। তো এইটা তারা চেষ্টা করছে আসলে। সে তো সত্যিকার অর্থে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলেন, তারা তো সত্যিকার অর্থে এই দেশের রাজনীতি করে নাই, তারা করছে ভারতের রাজনীতি। তারা ভারতের পারপাস সাফ করার জন্য এই দেশের রাজনীতি করত। আপনি খেয়াল করে দেখেন এই আওয়ামী লীগ কোন কালে দেশের কথা চিন্তা করছে, আপনি খেয়াল করে দেখেন, একদম শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত তারা কোনোদিনই আমার দেশের পারপাস সার্ভ করে নাই। তারা ভারতের পারপাস সার্ভ করার জন্যই তারা এই দেশে কাজ করেছে সবসময়। তো এই দেশের রাজনীতি আওয়ামী লীগ কখনো করে নাই, যার কারণেই তারা বিডিআরের কোমর ভেঙে দেওয়া, আর্মির কোমর ভেঙে দেওয়া, পুলিশ বাহিনীটাকে শেষ করে দেওয়া, প্রত্যেকটা কাজ দেখবেন দেশবিরোধী, এবং ওরা সত্যিকার অর্থেই দেশবিরোধী। তারা দেশের জন্য কিচ্ছু করে নাই। সত্যিকার অর্থে এই দেশপ্রেমিক যদি বলতে হয়, একদম নির্দ্বিধায় আমি জিয়াউর রহমানের কথা বলবো, নির্দ্বিধায় আমি খালেদা জিয়ার কথা বলবো। এখন এই তারেক রহমানের প্রতি আমার আস্থা আছে, একদম 100% আস্থা এই জন্য আছে যে উনি জিয়া রহমানের ছেলে, উনি খালেদা জিয়ার ছেলে, তাদের রক্ত উনি বহন করতেছে। সুতরাং আপনি দেখবেন উনি দিন দিন ভালো করবে। এই জন্য দেখেন উনি কিন্তু ভারত সফর করে নাই, করছেন চীন সফর, যেটা খালেদা জিয়া চেষ্টা করেছিলেন করার জন্য। তখনও কিন্তু ভারত এই উঠে পড়ে লাগছে, সেই জন্য এই সফরটা করতে না পারে। এবারও দেখেন তারেক রহমান সফর করতে যাচ্ছে, তারা এই দিকে রংপুর দখল করে, ওদিকে এইটা করে, ওদিকে এইটা করে। এগুলো ভারতের কাজই। এগুলো আমাদের দেশকে অশান্ত রাখার জন্য ভারতের একদম ফ্রম দ্য বিগিনিং তারা এই 71-এর যুদ্ধই লাগাইছে। এই জন্য আমরা কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করি নাই, যুদ্ধটা লাগিয়ে দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়াটা লাগাইছে অ্যাকচুয়ালি এই ভারতের রয়ের কাজ এগুলো সব।
হ্যাঁ, ভারতের ইসকনের কাজ এগুলা। আমাদের ভিতরে সম্প্রীতি বন্ধন পাকিস্তানের সাথে সবসময় ছিল, এখনও আছে, কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়াটা বাধাইছে এই ভারত। তারা চায় আমার দেশটা অশান্ত থাকুক এবং আমরা যেন তাদের করদ রাজ্য হিসেবে থাকি, এইটাই তারা চায়। যার কারণে এখন এই জুলাই আন্দোলনটা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমরা আসলে ভারতের আধিপত্য মেনে নিতে পারি না, আমরা মেনে নিবও না। এইখানেও আপনার ওই ভারতের র কাজ করতেছে, এইখানেও চাচ্ছে না তারা যে এইটা জুলাই জাদুঘর যদি হয় যে সারা দেশের মানুষ দেখবে হাসিনার কর্মকাণ্ডগুলো কী, সে এই যে গত 17 বছর সে কী করছে না করছে সবগুলো প্রমাণ এখানে আছে। এখানে এই জুলাই 24শে জুলাই যতগুলো শহীদ আছে, শহীদদের রক্তমাখা জামা, রক্তমাখা কাপড়, রক্তমাখা তাদের জিনিসপত্র ওখানে বিদ্যমান। তাহলে তো মানুষ জেনে যাবে যে হাসিনা এগুলো কী করছে, সাধারণ মানুষ জেনে যাবে। এই জন্যই এটা উদ্বোধন করতে দিচ্ছে না। এই জন্যই ভারতের র বলেন আর ইসকন বলেন তারা এটাকে উদ্বোধন করতে দিতে চাচ্ছে না। এখানে ভারতের যে প্রেতাত্মা এখানে কাজ করতেছে, যার কারণে এটা উদ্বোধন করতে পারতেছে না। এখানে সরকারের তো একদম কারো কথা না শুনে এটাকে ওপেন করে দেওয়া উচিত সর্বসাধারণের জন্য। সরকার এটা পারবে, ইনশাল্লাহ আশা করতেছি পারবে। সরকার আমার কাছে মনে হচ্ছে তারা ধীরে ধীরে শক্তি অর্জন করছে এবং একসময় এটা ওপেন করে দিবে। এবং আপনি জানেন কিনা জানি না, যেহেতু আমি সংসদে যাই জাবিরের মারুসিলায়, ওখানে আপনার স্পিকার দুজনেই এটা পরিদর্শন করে আসছে। আশা করতেছি 5ই আগস্ট এটা ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। আমার পরিবার বলতে মানে কি, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ জামাত করতেন না। আমরা আসলে জামাতের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এটা ঠিক যে আমার বাবা একটু ইসলামিক মাইন্ডের ছিলেন। আমার বাবা আর্মিতে চাকরি করতেন, পাকিস্তান আর্মিতে ছিলেন। আমার বাবা খুব ইসলামিক মাইন্ডের ছিল। আমার বাবা চাচা থেকে শুরু করে আমার আপন ছোটো ভাইও কিন্তু একদম ফ্রম দ্য বিগিনিং সে বিএনপির সাথে জড়িত। আমিও ছাত্র জীবনে একসময় ছাত্র দলের সাথে কাজ করেছি। আমার এলাকার স্থানীয় এমপি বলেন আর যারা বিএনপি লিডার আছে তারা সবাই আমাকে চেনে এই জন্যে যে আমি একসময় ছাত্র দলের সাথে ছিলাম। তো জামাতের আমির আসলে উনি আমার বাসায় এসেছিলেন, আমার জাবিরের উসিলায় আমার বাসায় এসেছিলেন। উনি কেন জানি সম্ভবত আমাদের ফ্যামিলিটাকে পছন্দ করেছেন। ওনার কাছে হয়তো মনে হয়েছে যে জাবিরের মা একটু ইসলামিক মাইন্ডের এবং উনি সবসময় পর্দা করেন। উনি জেনে শুনেই আমাদেরকে প্রস্তাব দিয়েছেন। উনি সরাসরি প্রস্তাব দিয়েছেন, আমাকে প্রস্তাব দিয়েছেন। তো উনি প্রস্তাব দেওয়ার কারণ উনি যাচাই বাছাই করেই প্রস্তাব দিয়েছেন। উনি অনেক কোয়ারি করছেন, কোয়ারি করে তারপরে আমাকে প্রস্তাব দেওয়ার পরে আমি প্রস্তাবটা ফেলে দিইনি। কারণ আমি চিন্তা করেছি এই জুলাইকে ধারণ করতে হলে, এই জুলাইকে বেঁচে রাখতে হলে আসলে সংসদে কথা বলার দরকার, জুলাইয়ের পক্ষে কথা বলার দরকার। এই জন্যই আমি চিন্তা করেই আমি আমার ওয়াইফকে মানে জাবিরের মাকে আমি রাজি করেছি। ও প্রথম রাজি ছিল না, আমি তাকে রাজি করিয়েছি যে না, সংসদে যেতে হবে, কথা বলতে হবে। এখন জামাতের পক্ষ থেকে আমাদেরকে সম্মান করেছে একজন শহীদের পরিবার হিসেবে, যদিও আমরা জামাতের সাথে সম্পৃক্ত না। কিন্তু এখন আমার জাবিরের মার কথা শুনে মনে হয় জামাতের সাথে কাজ করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এই জন্যে যে তারা নাকি সবাই খুব ভালো মানুষ, বলতেছে তারা অনেক ভালো, তারা অনেক হেল্পফুল। এটা তার মুখে আমি প্রায় শুনি। আমি ঠিক আছে, যদি তোমার ভালো লাগে তুমি করতে থাকো, কাজ করো। তো আমি আসলে জামাত আমাকে সম্মান করেছে, আমার পরিবারকে সম্মান করেছে, তথা শহীদ পরিবারকে সম্মান করেছে। এটাকে আমি স্যালুট করি। পাশাপাশি আমি বলবো না যে জামাত করার কারণে বিএনপি আমার বিরোধী। বিএনপির পক্ষে আমি কাজ করি, কারণ একসময় কিন্তু আপনি জেনে থাকবেন এই জামাত এই বিএনপি তো একসাথেই ছিল। এই জামাত বিএনপিকে কে ডিভাইড করলো, এখানেও আমার প্রশ্ন। এই জামাত বিএনপি তো একসাথে ছিল আজকে প্রায় 29 বছর 30 বছর যাবৎ। আজকে জামাত বিএনপি তো আমি মনে করি আমাদের শত্রু হইল আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগকে শত্রু ভেবে জামাত এবং বিএনপির উচিত এই দেশটাকে পরিচালনা করা এবং দুইটা দলের একসাথে করে এই দেশটাকে সামনে আগে নিয়ে যাবে, এটাই আমি প্রত্যাশা করি।